জয় হিন্দ প্রত্যেককে। তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল স্টাডি উইথ ইউবিএতে। তোমরা প্রত্যেকে যারা যারা আর্মি, অগ্নিবীর এবং এসএসসি জিডি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, প্রত্যেকে আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে ফ্রি ক্লাসেস পেয়ে যাবে এবং সমস্ত রকমের স্টাডি ম্যাটেরিয়ালসের জন্য তোমাদের আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করতে হবে, যার লিঙ্ক তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সেই পেয়ে যাবে। ওই লিঙ্কে ক্লিক করলে তোমরা খুব সহজেই পৌঁছে যেতে পারবে আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে। তোমরা সকলেই জানো স্টাডি উইথ ইউটিউবে এই চ্যানেলে একটা ম্যাথের সিরিজ চলছে, যা হলো এসএসসি জিডি এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স। তো তার প্রথম ক্লাস তোমরা নিশ্চয়ই দেখেছো, যারা যারা দেখোনি অতি অবশ্যই দেখে নেবে। এবং আজ এই সিরিজের দ্বিতীয় ক্লাস রেশিও এবং প্রপোর্শনের। চলো আমরা শুরু করি প্রথম কোশ্চেন। যে প্রথম কোশ্চেন হলো 7:13 এর প্রতিটি রাশির সাথে কত যোগ করলে অনুপাতটি 2:3 হবে। এই ধরনের কোশ্চেন আমরা আগের ক্লাসেও করেছি, যারা যারা দেখেছো তারা জানো যে এটা আমরা দুভাবে করতে পারি। একটা ব্রড মেথড অর্থাৎ এক্স ধরে, আমি যদি এটাকে এক্স ধরে করি, আমি ধরে নিলাম আমাদের অনুপাত ছিল 7:13। আমি ধরলাম আমি এখানেও এক্স যোগ করব এবং এখানেও এক্স যোগ করব, যার ফলে আমরা পেয়ে যাব 2:3, অর্থাৎ 7 প্লাস এক্স এবং 13 প্লাস এক্স, যেটা আমাদের দিয়ে দেবে 2/3। আমি যদি এটা ক্রস করি, ক্রস মাল্টিপল করলে আমি পাবো কি 7×3 = 21 প্লাস 3x সমান 13×2 = 26 প্লাস 2x। 2x এদিকে এসে গেলে এটা হলো x, আর 26 থেকে 21 গেলে 5। তো আমি x এর ভ্যালু পেলাম কত? 5। তাহলে অ্যান্সার হলো আমার অপশান ডি 5। আর আমি যদি এটা এক্সাম অ্যাপ্রোচ থেকে দেখতে যাই তাহলে হবে কি 7:13 ছিল আমাদের ইনিশিয়াল রেশিও, সেখান থেকে আমি কিছু যোগ করেছি, যোগ করার ফলে আমরা যে ফাইনাল রেশিও পেলাম সেটা হলো 2:3। এবার আমাদের রেশিওটাকে স্যাটিসফাই করতে হবে। কিভাবে করব আমরা? দেখো এখানে গ্যাপ কত আছে, 7 থেকে 13 মানে 6 এর গ্যাপ, 2 থেকে 3 মানে 1 এর গ্যাপ। গ্যাপটাকে ইকুয়াল করতে হলে 6 দিয়ে নিচে গুণ করতে হবে, 1 দিয়ে উপরে গুণ করতে হবে। 1 দিয়ে উপরে গুণ করার মানে কি, যা ছিল তাই আছে, 7:13। আর আমি যদি 6 দিয়ে নিচে গুণ করি তাহলে কি পাবো? 6 দিয়ে কেন গুণ করলাম? কারণ এখানে গ্যাপটা 6 ছিল। আর 1 দিয়ে গুণ করলাম কারণ নিচের গ্যাপ 1 ছিল। 6 দিয়ে গুণ করলে আমরা এখানে পাবো 6×2 = 12 6×2 = 12 6×3 = 18। তাহলে এখানে রেশিও কত হচ্ছে? আমার রেশিওর ডিফারেন্স হচ্ছে 5। এখানে রেশিওর ডিফারেন্স হচ্ছে 5। তাহলে আমরা যে সংখ্যাটা যোগ করব সেই সংখ্যাটা 5 বা 5-এর মাল্টিপল হবে। তোমরা অপশান দেখলে দেখতে পাবে যে 5-এর মাল্টিপল একটাই আছে, যেটা হলো 5। তো অ্যান্সার হয়ে যাবে আমাদের কি 5। বা তোমরা এই পদ্ধতিতেও করতে পারো, তবে এক্সামে এই পদ্ধতিটা ফলো করলে তোমাদের সুবিধা হবে। দ্বিতীয় কোশ্চেনে যাই। দুটি সংখ্যার অনুপাত 3:5। যদি প্রতি সংখ্যায় 10 বৃদ্ধি করা হয় তাহলে তাদের অনুপাত হয় 5:7। সংখ্যাগুলি নির্ণয় করো। আগের যে কোশ্চেনটা ছিল সেখানে অনুপাত দুটো দেওয়া ছিল আর এটা জিজ্ঞাসা করেছিল, আর এখানে দুটো অনুপাত দেওয়া আছে, সংখ্যা জিজ্ঞাসা করছে। তাহলে আমরা করব কিভাবে? তো ইনিশিয়াল অনুপাত ছিল আমাদের 3:5, আর যেটা ফাইনাল অনুপাত সেটা হচ্ছে 5:7। কত যোগ করার ফলে? 10 বৃদ্ধি করার ফলে। প্রথমে আমরা কি করে নেব? আমরা অনুপাতগুলোকে স্যাটিসফাই করে নেব। দেখো 3 আর 5-এর গ্যাপ 2, 5 আর 7-এর গ্যাপ 2। তাহলে আমাদের অনুপাতগুলো ঠিকঠাকই আছে, কোথাও গুণ ভাগ করার কোনো প্রয়োজন নেই। তো আমি ডিরেক্ট ডিফারেন্স দেখে নিলাম। 3 থেকে 5 ডিফারেন্স কত হচ্ছে? 2। 5 থেকে 7 ডিফারেন্স কত হচ্ছে? একই, 2ই হচ্ছে। এই 2-এর ভ্যালু কত বলো তো? আমি রেশিও বাড়িয়েছি 2, কিন্তু সংখ্যা বাড়িয়েছি কত? 10। তাহলে এই 2-এর ভ্যালু হলো 10। আমাদের চেয়েছে সংখ্যাগুলির অনুপাত। সংখ্যাগুলো কি ছিল? 3 আর 5, তাই তো? তাহলে সংখ্যাগুলোর অনুপাত কি হবে? দেখো 2-এর ভ্যালু 10 হলে 1-এর ভ্যালু কত হবে? 10/2 = 5। নাম্বার ছিল 3,
তাহলে 3-এর রেশিও কত হয়ে যাবে? 3 ইন্টু 5 15, আর একটা ছিল 5, তাহলে 5-এর রেশিও কত হয়ে যাবে? 5 ইন্টু 5 25। তাহলে অ্যান্সার হলো 3 যেটা ছিল সেটা 15 এবং 5 যেটা ছিল সেটা 25। তাহলে অ্যান্সার হলো আমাদের 15 আর 25। আমরা এটা এক্স ধরেও করতে পারতাম। কীরকম করতাম? আমরা ধরে নিতাম একটা সংখ্যা 3x এবং একটা সংখ্যা 5x। আমি যদি এখানে যোগ করি 10 এবং এখানেও যোগ করি 10, তাহলে আমি পাবো কত? 5:7। ক্রস করবো বোথ সাইড। 7×3 = 21x প্লাস 7×10 = 70, আর 5×5 = 25x প্লাস 5×10 = 50। তাহলে 21x 25x থেকে এখানে এসে যাবে 4x, আর এখানে 70 থেকে 50 গেলে 20। তো আমরা এখান থেকে পাবো x সমান 20/4 অর্থাৎ 5। তো x যদি 5 হয়, আমরা দুটো সংখ্যা ধরেছিলাম, একটা 3x আর একটা 5x। তাহলে 3x এর ভ্যালু কত? 3 ইন্টু 5 15, আর 5x এর ভ্যালু কত? 5 ইন্টু 5 25। তো 15 25 অ্যান্সার আমরা এখান থেকেই পেয়ে যেতাম। চলো নেক্সট কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন বলেছে মোনা এবং বিকাশ দুজন ব্যক্তি আছে যাদের বর্তমান বয়সের অনুপাত হয়েছে 9:10। 4 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 11:12। মোনার বর্তমান বয়সটা আমাদের চেয়েছে। দেখো, একজন আছে এখানে মোনা আর একজন আছে বিকাশ। এইবার দুজনেরই বর্তমান বয়স মানে প্রেজেন্ট এজ আমাদের বলে দিয়েছে কত? 9:10। 9:10 এবং 4 বছর পর মানে কি? অর্থাৎ এখান থেকে যদি আমরা 4 বছর যাই তাহলে আমরা পাবো তাদের ফাইনাল রেশিও 11 11:12। তাহলে প্রেজেন্ট এজ তাদের 9:10 রেশিওয়ে আছে। এবার 4 বছর পর তাদের রেশিও বলেছে যে 11:12 হয়। তাহলে মোনার বর্তমান বয়স চেয়েছে। দেখো, রেশিওটাকে সমান করে নিই আগে। 9 আর 10 এদের ডিফারেন্স কত আছে? 1। 11 আর 12 এদের রেশিও কত আছে? 1। তাহলে রেশিওর ডিফারেন্স ঠিকই আছে। তো আমরা করব কি? গ্যাপ দেখে নেব। 9 থেকে 11 কত? 2। 10 থেকে 12 2। তাহলে আমরা রেশিওতে যাচ্ছি কত? 2। আর এই 2 রেশিওর ভ্যালু কত হচ্ছে? 4 ইয়ার্স। আমরা রেশিওতে বাড়ছি 2, কিন্তু অ্যাকচুয়ালি বছর কতগুলো বাড়ছে? 4টে বছর। তাহলে 2-এর ভ্যালুই হচ্ছে 4 বছর। তাহলে আমরা 1-এর ভ্যালু কত পাবো? 2 বছর, তাই তো? এবার চেয়েছে কি? মোনার বর্তমান বয়স, তাই তো? মোনার বর্তমান বয়সের রেশিও কত? 9। দেখো, প্রেজেন্ট মোনার 9 রেশিও। তাহলে 9 রেশিওর ভ্যালু কত হবে? 9 ইন্টু 2। তো কত হবে? 18 ইয়ার্স। তো অ্যান্সার হলো আমাদের অপশান এ 18। নেক্সট, দুইজন ছাত্রের বয়সের অনুপাত হলো 3:2। একজন আরেকজনের থেকে 5 বছর বড়। ছোট ছাত্রটির বয়স কত? এটা খুবই একটা ইজি কোশ্চেন। দেখো, দুজন ছাত্র আছে, ধরে নিলাম একজন ছাত্রের নাম এ আর একজন ছাত্রের নাম বি। দুজনের বয়সের অনুপাত বলেছে কত? একজন 3 আর একজন 2। ধরে নাও একজনের বয়স 3 রেশিও আর একজনের বয়স 2 রেশিও। তাহলে একজন আরেকজনের থেকে 5 বছরের বড়। দেখো, বড় কে? 3 রেশিও যার বয়স সেই বড়। ছোট কে? 2 রেশিও যার বয়স। দুজনের ডিফারেন্স কত? 1 রেশিও। এই 1 রেশিওর মানে কি? কত বছরের বড় হচ্ছে সে? 1 রেশিও বড়, কিন্তু বড় কত বছরের? 5 বছরের। তাহলে 1 রেশিওর ভ্যালুই হচ্ছে 5 বছর। চেয়েছে ছোট ছাত্রটির বয়স কত। দেখো, ছোট কে? 3 রেশিও যার বয়স সে তো বড়। তাহলে ছোট কি? 2 রেশিও যার বয়স। তাহলে 2 রেশিওর ভ্যালু কত বেরাবে? 2 ইন্টু 5 বছর। তো কত হয়ে যাবে? 2×5 = 10 বছর।
তাহলে ছোট ছাত্রটির বয়স হয়ে গেল কত বছর? 10 বছর। 5 নম্বর কোশ্চেন দেখো, এ বি সি এর বয়সের অনুপাত 5:8:9। যদি এ ও সি এর বয়সের সমষ্টি 56 বছর হয় তবে বি এর বয়স কত? দেখো তিনজন আছে এখানে, এ আছে, বি আছে এবং সি আছে। বলেছে এদের বয়সের অনুপাত কত? 5, 8 আর 9। এবার বলেছে এ ও সি এর বয়সের সমষ্টি, এ এবং সি। দেখো এর বয়সের রেশিও 5 আর সি এর বয়সের রেশিও কত? 9। তাহলে দুজনের বয়সের রেশিওর সমষ্টি কত হবে? 5 আর 9 যদি আমরা যোগ করে নিই তাহলে 14 রেশিও। 14 রেশিওর ভ্যালু কত? 56। দুজনের বয়সের রেশিওর সমষ্টি 14 এবং আসলে তাদের বয়সের সমষ্টি যেটা সেটা হচ্ছে 56 বছর। তাহলে 14 রেশিওর ভ্যালুই আমার 56। তাহলে 1 রেশিওর ভ্যালু কত হবে? 56/14, 14 4-এ 56। তাহলে 1 রেশিওর ভ্যালু হচ্ছে 4। এখানে চেয়েছে বি এর বয়স, বি এর বয়সের রেশিও কত? 8। তাহলে 8-এর রেশিও কত হবে? 1 যদি 4 হয় 8 হবে, 8 4-এ 32 বছর। তাই তো? চলো নেক্সট 6। একজন লোক ও তার ছেলের বয়সের অনুপাত 4:1। তাদের বয়সের গুণফল 196। 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত? এটা খুব ভালো একটা অঙ্ক, এটা ওভাবে আসে না। তোমরা লক্ষ্য করে দেখবে এতক্ষণ যে অঙ্কগুলো করছিলাম আমরা সবগুলোতে যোগ বা বিয়োগ ছিল, কিন্তু এবার আসছে কি? গুণ। গুণটা একটু আলাদা রকম হয়, দেখে নাও। তো একজন লোক এবং তার ছেলে ধরে নিলাম, একজন আছে বাবা এবং আরেকজন আছে ছেলে। তাহলে বলেছে আমাদের এখানে যে বয়সের অনুপাত কত? 4:1। তাহলে লোক ফাদারের বয়স যদি 4 হয়, ছেলের বয়স কত? 1। 4:1 এই অনুপাতে আছে। এবার তাদের বয়সের গুণফল 196 বলেছে। এটা হচ্ছে বয়সের গুণফল, 196 বয়সের গুণফল। তাহলে দেখো আমি ধরে নিলাম বাবার বয়স 4x এবং ছেলের বয়স একের সাথে x গুণ করলে কত? x। তাহলে আমি পেয়ে যাব কি? 4x × x সমান কত? 196। তাহলে বলো তো 4 আর x গুণ করলে কত? x² সমান কত? 196। তাহলে x² কত? 196/4। তাহলে x² এখান থেকে আমরা কত পাবো? 4 যদি আমি কেটে দিই এখান থেকে, 4 4-এ 16, 3 গেলে 36, 4 9 36। তাহলে x কত পাবো? বোথ সাইড রুট করে দিলে 49 মানে 7²। তাহলে x এর ভ্যালু কত হলো? 7। তো x এর ভ্যালু 7 মানে কি? বাবার বর্তমান বয়স 4x মানে 4 × 7 28 বছর। আর পুত্রের সনের বর্তমান বয়স কত? x মানে কত? 7। তাহলে দুজনের প্রেজেন্ট এজের যে রেশিও সেটা হলো, রেশিও নয় প্রেজেন্ট এজ কত? 28 আর 7। বাবার বর্তমান বয়স 28 এবং সনের বর্তমান বয়স 7। বলেছে 5 বছর পর তাদের বয়সের অনুপাত। 5 বছর পর বাবার বয়স কত হবে? 28 আর 5 যোগ করলে 33। এবং 5 বছর পর ছেলের বয়স কত হবে? 7-এর সাথে 5 যোগ করলে 12। রেশিও চেয়েছে, তো রেশিও বের করে নেব। 3 দিয়ে কাটা যায়, 3 11 33 এবং 3 4-এ 12। তো 11:4 আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন 7। 5 বছর আগে একজন ব্যক্তির বয়স তার ছেলের বয়সের 5 গুণ ছিল এবং 2 বছর পর তার ছেলের বয়সের 3 গুণ হবে। তাদের বর্তমান বয়সের অনুপাত। খুব ভালো অঙ্ক, দেখে নাও। এটা এসএসসিতে অনেকবার এসেছে, তো খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে দেখবে। দেখো বর্তমান বয়স একটা আছে নিশ্চয়ই, ঠিক আছে? তো বর্তমান বয়স থেকে যদি আমরা 5 বছর আগে যাই মানে -5, তাহলে আমরা দেখতে পাবো একজন ব্যক্তি মানে ফাদার এবং তার ছেলে সান, তাদের বয়সের অনুপাত 5 বছর আগে কত ছিল? 5 গুণ। ছেলের বয়সের 5 গুণ ছিল বাবার বয়স। তাহলে ছেলের বয়স যদি 1 অনুপাত হয়, বাবার বয়স 5 অনুপাত ছিল। এটা 5 বছর আগে। আর 2 বছর পর মানে প্রেজেন্ট থেকে যদি আমরা 2 বছর পর যাই, তাহলে আমরা দেখতে পাবো তাদের বয়সের রেশিও কত? ছেলের বয়সের 3 গুণ হয়ে যাবে বাবার বয়স। অর্থাৎ ছেলের বয়স যদি 1 হয় তাহলে বাবার রেশিও 3 গুণ মানে
3, তাই তো? এটা হলো রেশিও। এবার এই রেশিওটাকে স্যাটিসফাই করবো আমরা কিভাবে? দেখো, 1 আর 3-এর ডিফারেন্স 2, 5 আর 1-এর ডিফারেন্স 4। রেশিও সমান করতে হলে কি করতে হবে? এখানে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে এখানেও 4 ডিফারেন্স হবে, 2 এর সাথে 2 গুণ করলে 4 4 একই হয়ে যাবে। তো এখানে 2 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে আমরা যে ফাইনাল রেশিও পাবো সেটা কত পাবো? উপরে কত ছিল? 1 গুণ করলে 5:1, আর নিচে 2 গুণ করলে 2 3-এ 6 এবং 2-এ 1-কে 2। দেখো এবার ডিফারেন্স 1 আসে, এখানেও 4 আর এখানেও ডিফারেন্স 4। তো রেশিও স্যাটিসফাই হলো। এইবার এখানটা ঠিক কত রেশিওর গ্যাপ হচ্ছে বলো তো? 1 রেশিও। এই 1 রেশিওর ভ্যালু কত? ভালো করে লক্ষ্য করো, দেখো প্রেজেন্ট এজ থেকে 5 বছর আগে আর প্রেজেন্ট এজ থেকে 2 বছর পরে, তাহলে টোটাল গ্যাপ কত হচ্ছে? 5 আর 2 7। তাহলে 1 রেশিওর ভ্যালু হচ্ছে 7 বছর। এখানে চেয়েছে বর্তমান বয়স। দেখো যদি এটা 7 বছর হয় তাহলে এখান থেকে আমরা বলতে পারি এটা কত? 7 5-এ 35, আর এটা কত? 7-এ 1-কে 7। এখান থেকে 5 বছর পর কত হবে? 35 প্লাস 5। এটা কোন রেশিও বেরালো বলো তো? 5 বছর আগের রেশিও। তাহলে বর্তমান বয়স চেয়েছে মানে 5 বছর পর 35 5-এ এটা হয়ে যাবে 40, যেটা হলো ফাদারের। আর সানের কত হবে? 7 থেকে প্লাস 5 কত হলো? 12। রেশিও চেয়েছে তো 40:12। 4 দিয়ে দাও, 4 10-এ 40 আর 4 3-এ 12, 10:3 অ্যান্সার। যারা যারা বুঝতে পারোনি আরেকবার দেখবে ভালো করে, না পারলে কমেন্ট বক্সে জানিও, রিপ্লাই দেওয়া হবে। নেক্সট কোশ্চেন 8। 2:3:4 অনুপাতে থাকা 3টি সংখ্যার বর্গের যোগফল সমান 725। সংখ্যাগুলি কত? দেখো তো সংখ্যা কি আছে? 2:3:4। এদের যোগফল কিন্তু বলেনি, আমাদেরকে বলেছে কি এদের বর্গের যোগফল। তাহলে আগে বর্গ আমাদের বের করে নিতে হবে। দেখো ধরে নেই আমি একটা সংখ্যা 2x, একটা সংখ্যা 3x এবং একটা সংখ্যা 4x। তাহলে এদের বর্গ কত হবে? 2x এর স্কোয়ার, 3x এর স্কোয়ার এবং 4x এর স্কোয়ার। বর্গের যোগফল কত হবে? 725। তাহলে এখান থেকে আমরা পাবো কি? 2 এর স্কোয়ার 4 আর x স্কোয়ার, প্লাস 3 এর স্কোয়ার 9 আর x স্কোয়ার, প্লাস 4 এর স্কোয়ার 16 আর x স্কোয়ার। এটা কত হচ্ছে? 725। যোগ করে দাও, 4 9 13 16 29 x স্কোয়ার সমান 725। তাহলে x স্কোয়ার কত হবে? 725/29। তো এটা কত হচ্ছে? দেখো x স্কোয়ার ভাগ করলে 29, 2-এ 58 আর 14 145, মানে 29 5-এ 145। তাহলে x এর ভ্যালু কত হবে? রুট করলে √25 সমান 5। তাহলে x এর ভ্যালু পেলাম আমি কত? 5। তাহলে সংখ্যাগুলি কত হবে? দেখো সংখ্যাগুলি কোন অনুপাতে ছিল? 2 3 আর 4। তো সবেই 5 গুণ করে দাও, কারণ x এর ভ্যালু আমি কত পেয়েছি? 5। তো 2 5-এ 10, 3 5-এ 15 আর 5 5-এ 25। তাহলে 10 15 25, আচ্ছা সরি, এটা 5 না, এটা 4 ছিল। এটা 4 রেশিও ছিল, তাহলে 4 5-এ 20। তো 10 15 20 অ্যান্সার। 8 নম্বর কোশ্চেন, চলো 9 নম্বরে যাই। 9 নম্বর কোশ্চেন বলেছে যে 3টি সংখ্যার অনুপাত হলো 3:4:5। বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার যোগফল তৃতীয় এবং 52 এর যোগফলের সমান। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কত? দেখো খুব ভালো অঙ্ক। 3:4:5 এই রেশিওতে রয়েছে। যদি আমি ধরে নেই একটা 3x, একটা 4x আর একটা 5x, তাহলে আমাদের অঙ্কে বলেছে বৃহত্তম কোনটা? 5x, সব থেকে বড়। এবং ক্ষুদ্রতম কোনটা? 3x, সব থেকে ছোট। যোগ করলে আমরা পাবো তৃতীয় মানে 4x, যেটা বাকি রয়ে গেল, এবং 52 এর যোগফলের সমান।
তাহলে 5 3 8x, 4x যদি এদিকে নিয়ে নিই আমরা, 4x সমান কত, 52। এবার 8x থেকে 4x গেলে 4x এর ভ্যালু কত, 52। তো x এর ভ্যালু কত, 52/4 সমান 13। তো এখান থেকে বলেছে ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম কোনটা, 3x, কত হবে, 3 × 13 39, 39 হলো আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। এবার এটা শর্ট অ্যাপ্রোচে কীভাবে করা যায় দেখো, 3টে অনুপাত 3:4:5, বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যার যোগফল মানে 5 আর 3 মানে 8 রেশিও। এখান থেকে যদি আমরা তৃতীয় সংখ্যার যোগফল বিয়োগ করে দিই, অর্থাৎ তৃতীয় রেশিওটা বিয়োগ করে দিই, তৃতীয় রেশিও কত বলতো, 4, যদি বিয়োগ করে দেই তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 52। তাহলে এখান থেকে আমরা পেলাম কি, 4 রেশিওর ভ্যালু কত, 52। এটা সংখ্যা না, মাথায় রাখো এটা হচ্ছে রেশিওর ভ্যালু কত, 52। তাহলে 1 রেশিওর ভ্যালু কত পাবো আমরা, 52কে 4 দিয়ে ভাগ করলে 13। চেয়েছে আমাদের ক্ষুদ্রতম সংখ্যার রেশিও ছিল 3, তাহলে 3 রেশিওর ভ্যালু কত হবে, 39। এইভাবে আমরা এই অ্যান্সারটা করতে পারতাম। দেখো 10 নম্বর কোশ্চেন, পরের স্লাইডে যাই। 10, যদি 1 ডজন আয়না ভর্তি একটা বাক্স নিচে পড়ে যায়, তাহলে নিচের কোনটি ভাঙা আয়না এবং ভালো আয়নার অনুপাত হতে পারে না, নাটা খুব ইম্পর্টেন্ট। দেখো 1 ডজন মানে কত, 1 ডজন মানে 12 পিস, তাই তো, 1 ডজন মানে 12টি। দেখো অনেকগুলো আয়না ছিল একটা ঝুড়িতে, সেখান থেকে যদি কিছু আয়না নিচে পড়ে যায়, তাহলে কিছু আয়না ভালো থাকবে আর কিছু আয়না ভেঙে যাবে, তাই তো, এর বাইরে আর কিছু হবে না। তাহলে ভালো আর ভাঙা সবগুলো মিলে কি হতে হবে, 12টা, তাই তো। তো ভালো আর ভাঙার যে রেশিওটা সেটা যদি যোগ করি আমরা, তাহলে সেটা নিশ্চয়ই 12কে বিভাজ্য হতে হবে, তাই তো। দেখো এবার যদি ভালো আর ভাঙার রেশিও 2:1 হয়, তাহলে তাদের টোটাল রেশিও কত হবে বলো তো, 3 দিয়ে 12 ডিভিজিবল, তাই তো, 3 দিয়ে 12 ডিভিজিবল, তাহলে এটা অ্যান্সার হবে না। 3 আর 1 রেশিও যদি আমরা যোগ করি তাহলে হয় 4 দিয়েও 12 ডিভিজিবল হয়, তাহলে এটাও আমাদের অ্যান্সার হতে পারবে না। যদি রেশিও 7:5 রেশিওতে ভেঙে যায়, তাহলে হবে যে 7 5 12 টোটাল রেশিও, এটাও 12 ডিভিজিবল হয়, তাহলে এটাও অ্যান্সার হবে না। তো অ্যান্সার হচ্ছে কি, 3 আর 2 5। কেন, কারণ 3 আর 2 5 রেশিও যদি টোটাল হয়, 5 দিয়ে 12 ভাগ যায় না, তাহলে এটাই আমাদের অ্যান্সার হয়ে যেত। এই কোশ্চেনগুলো এভাবেই করতে হয় অপশান টেস্ট করে। দেখো তারপর 11, একই রকম অঙ্ক, একই ধরনের অঙ্ক, একবার চেষ্টা করো নিজেরা। দেখো 64 এখানে বলেছে কি হতে পারে না, তাহলে আমাদের দেখতে হবে টোটাল রেশিও 64 দিয়ে ভাগ যায় কিনা। দেখো 5:3 টোটাল রেশিও কত হবে আমাদের, 8 রেশিও, 8 তো 64 8 দিয়ে ভাগ যায়, তাহলে এটা অ্যান্সার হতে পারবে না। দেখো 7 আর 1 টোটাল রেশিও কত হচ্ছে আমাদের, 8 64 তো 8 ভাগ চলে যাবে 8 দিয়ে, তাহলে এটাও হবে না। 3 আর 4 যোগ করলে কত হচ্ছে, 7 টোটাল রেশিও, 64 কি 7 দিয়ে ভাগ যায় না, তাহলে এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। দেখো এটাও দেখো 9 আর 7 কত, টোটাল রেশিও 16 হতো, 64 16 দিয়ে ভাগ চলে যেত, 16 4 64, তাহলে এটাও আমাদের অ্যান্সার হতে পারতো না। তাহলে অ্যান্সার হচ্ছে কত, 3:4, অপশন সি। 11, চলো 12 নম্বর কোশ্চেন নেক্সট। দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের যোগফল 420 হলে দুটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যাটি হলো কত। দেখো এগুলোর অ্যান্সার 2 সেকেন্ডে দেওয়া যায়। দেখো 3:4 অনুপাত, তাদের যোগফল কত বলেছে, 420, তাই তো। দেখো সংখ্যা কত, 3 রেশিও আর 4 রেশিও, তাহলে টোটাল রেশিও কত হতো বলো তো, 3 আর 4 যোগ করলে 7 রেশিও। তো এই 7 রেশিওর ভ্যালুই আমাদের দিয়ে দিচ্ছে কত, 420। তাহলে 1 রেশিওর ভ্যালু কত হবে, যদি 7 দিয়ে ভাগ করি, 7 6 42 আর 7 0 0 তো 60। এখানে বলেছে বৃহত্তম সংখ্যা, বৃহত্তম কোনটা, 4, তো 4কে 60 দিয়ে গুণ করলে কত হচ্ছে,
60 আর 4 6 4 24 আর 0 240 আমাদের অ্যান্সার হয়ে যেত। এটা এতটাই সহজ কোশ্চেন ছিল। আরেকবার বলছি দেখো, 3:4 এই অনুপাতে দুটো সংখ্যা দেওয়া ছিল। তো টোটাল রেশিও আমাদের কত হচ্ছে 7, এবং এই টোটাল রেশিওর ভ্যালু কত দেওয়া আছে 420। তাহলে 7-এর ভ্যালু যদি 420 হয়, একের ভ্যালু কত 420 ভাগ 7, 7 6 42 আর 0। তাহলে একের রেশিও যদি 60 হয়, আমাদের চেয়েছে বৃহত্তম সংখ্যা, বৃহত্তম কোনটা 4, তাহলে 4-এর রেশিও কত হবে 4 গুণ 60 240। তো অ্যান্সার হয়ে গেল আমাদের 240, অপশান ডি। নেক্সট, হ্যাঁ এই একটা কোশ্চেন দেখো, খুব ভালো কোশ্চেন। 94 এমনভাবে দুইভাবে ভাগ করা হলো, দুভাগে ভাগ করা হলো যাতে প্রথমটির 5 ভাগ এবং দ্বিতীয়টির 8 ভাগের অনুপাত বলেছে 3:4। তাহলে দেখো আমাদের টোটাল সংখ্যাটা ছিল কত 94। এই 94কে আমরা ভাগে ভাগ করেছি। ওকে, এখানে একটা ভাগ পেয়েছি আমরা, আর এখানে একটা ভাগ পেয়েছি। বলেছে প্রথম ভাগের প্রথমটির 5 ভাগ, তাহলে এখানে যেটা পেয়েছি এটার 5 ভাগ কত 3 রেশিওতে আছে, এবং দ্বিতীয়টির 8 ভাগ কত রেশিওতে আছে 4। আচ্ছা বলো তো, যদি কোনো সংখ্যাকে আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাই 12, তাহলে সংখ্যাটা কত হতে পারে? দেখো, যদি ধরে নিই আমি এই সংখ্যাটা এক্স, তাহলে আমরা কি লিখতে পারি যে এক্স কে 3 দিয়ে ভাগ করলে আমরা পাই কত 12। তাহলে এক্স এর ভ্যালু কত, 3 ওদিকে চলে গেলে 12 × 3 36, তাই তো? তার মানে করছি কি, এটা আর এটা গুণ করছি। তো আমরা একই জিনিস করবো এখানে, 5 আর 3 গুণ করলে কত, এখানে 5 3 15 রেশিও, এখানে কত 8 4 32। তাহলে 94কে আমরা যে দুভাগে ভাগ করছিলাম, দুটো ভাগের রেশিও কত, প্রথমটির সাথে দ্বিতীয় রেশিও হলো 15:32। তো টোটাল রেশিও কত দাঁড়াতো? টোটাল রেশিও আমার দাঁড়িয়ে যেত 15 আর 32 যদি আমরা যোগ করি কত হচ্ছে 47। এই 47 রেশিওর ভ্যালু আমাদের বলেছে কত 94। তাহলে এক রেশিওর ভ্যালু কত 94/47। দেখো 2 দিয়ে কাটা যাচ্ছে, তাহলে এক রেশিওর ভ্যালু হলো আমার 2। এখানে চেয়েছে প্রথম ভাগটি, প্রথম ভাগ কত, প্রথম ভাগের রেশিও ছিল 15, তাহলে 15 এর ভ্যালু কত হয়ে যাবে আমাদের 15 × 2 = 30। তাহলে অ্যান্সার হলো আমাদের কত 30। চলো নেক্সট কোশ্চেনে যাই। 14, দুটি প্রদত্ত সংখ্যার প্রতিটির সাথে 1 যোগ করলে তাদের অনুপাত 3:4 হয়, এবং যখন উভয় সংখ্যা থেকেই আমরা 5 বিয়োগ করি তাদের অনুপাত হয় 7:10। সংখ্যা দুটি নির্ণয় করতে বলেছি। খুব ভালো অঙ্ক, লক্ষ্য করো। দেখো দুটো নাম্বার আছে, নাম্বারটার রেশিও ধরো এটা একটা নাম্বার আছে, এটা একটা নাম্বার আছে। এবার এই সংখ্যার সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে আমরা যে রেশিওটা পাই, ধরো একটা সংখ্যা এ ছিল আর একটা সংখ্যা বি ছিল। ওকে, এই দুটো নাম্বার। এবার যদি 1 যোগ করি আমরা তাহলে কি পাই 3:4 রেশিও, তাহলে 3:4 পাই কখন, যদি আমরা 1 যোগ করি। আর যদি আমরা 5 বিয়োগ করি সংখ্যা থেকে, যদি আমরা এই সংখ্যা থেকে 5 বিয়োগ করে দেই তাহলে আমরা কত পাই 7:10। এবার রেশিওটা সমান করে নেই আমরা। দেখো 3 আর 4 গ্যাপ কত 1, 7 আর 10 গ্যাপ কত আছে 3। তো 1 দিয়ে এটাকে গুণ করব ডিফারেন্স সমান করার জন্য, আর 3 দিয়ে এখানে যেহেতু 3 আছে 3 দিয়ে এটাকে গুণ করব। তাহলে আমরা ফাইনাল রেশিও পাবো কত, 1 দিয়ে গুণ করলে 7 আর 10, 3 দিয়ে গুণ করলে 3 3 9 আর 3 4 12। ডিফারেন্স কত বলো তো, টোটাল রেশিওর ডিফারেন্স কত 7 থেকে 9, রেশিওর ডিফারেন্স হচ্ছে 2। তাহলে রেশিওর ডিফারেন্স আমার কত হলো 2, কিন্তু অ্যাকচুয়াল ডিফারেন্স কত, দেখো একবার 1 যোগ করেছি আর একবার 5 বিয়োগ করে দিছি, তাহলে টোটাল ডিফারেন্সটা কত হচ্ছে বলো তো, 5 আর 1 6।
একবার 5 বিয়োগ করছিলাম আর একবার 1 যোগ করছিলাম, তাহলে টোটাল ডিফারেন্স কত? 6। তাহলে এই 2 এর রেশিওর যে অ্যাকচুয়াল ভ্যালু সেটা হচ্ছে 6। তাহলে 1 রেশিওর অ্যাকচুয়াল ভ্যালু কত হবে? 6কে 2 দিয়ে ভাগ করে দিলে কত হচ্ছে? 3। এবার আমাদের চেয়েছে কত? দুটি সংখ্যার অনুপাত। তাহলে এই রেশিওটার ভ্যালু কত হচ্ছে দেখো, 9। 9 রেশিও ছিল, এক রেশিওর ভ্যালু 3 হলে এটা কত আমাদের? 27। আর এখানে ছিল 12 রেশিও, এক রেশিওর ভ্যালু 3 হলে 12 রেশিওর ভ্যালু কত? 36। এটা কখন হচ্ছে? যদি আমরা নাম্বার থেকে 1 যোগ করি, তাহলে আসলে নাম্বারটা কত ছিল? এখান থেকে 1 বিয়োগ করলে পাবো। যদি কোন সংখ্যাকে 1 যোগ করলে 27 হয়? 26। আর কোন সংখ্যার সাথে 1 যোগ করলে 36 হয়? 35। তাহলে সংখ্যা দুটো কি কি? 26 আর 35, তাই তো? তাহলে অপশান এ কারেক্ট অ্যান্সার। দেখো নেক্সট 15, একটি মিশ্রণে স্পিরিট এবং জলের অনুপাত বলেছে 3:2। যদি জলের থেকে স্পিরিট 3 লিটার বেশি থাকে তাহলে মিশ্রণে স্পিরিটের পরিমাণ হলো কত? এটা খুব ইজি একটা অঙ্ক। দেখো 3:2 একটা মিশ্রণ আছে, যেখানে একটা মিক্সচার আছে, যেখানে 3:2 অনুপাতে কি আছে? 3:তে স্পিরিট আছে, স্পিরিট, এবং ওয়াটার আছে কত? 2:। যদি জলের থেকে স্পিরিট 3 লিটার বেশি থাকে, দেখো জলের থেকে স্পিরিটের রেশিও কত বেশি? 1 রেশিও। জলের থেকে স্পিরিটের রেশিও কত বেশি হচ্ছে? 1 রেশিও। এই 1 রেশিওর অ্যাকচুয়াল ভ্যালু কত আমার? 3 লিটার, তাই তো? আচ্ছা, তাহলে চেয়েছে কত? স্পিরিটের পরিমাণ। স্পিরিট কত রেশিও ছিল? 3 রেশিও। তাহলে 3 রেশিওর ভ্যালু কত হবে? যদি 1 রেশিও 3 লিটার হয়, তাহলে 3 রেশিও কত হবে? 3 × 3 9 লিটার। তাহলে এটার অ্যান্সার কি হলো? 9 লিটার। ওকে, নেক্সট কোশ্চেন চলো। 16, 7 লিটারের একটি মিশ্রণে দুধ এবং জলের অনুপাত 2:1। কত পরিমাণ জল মেশালে অনুপাতটি 1:2 হবে? এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। দেখো 60 লিটার, ভালো করে দেখবে, 60 লিটারের একটা মিশ্রণ রয়েছে। ওকে, এই 7 লিটার মিশ্রণে কি কি আছে? মিল্ক আছে, দুধ আছে, আর কি আছে? আর আছে জল, ওয়াটার। দেখো মিল্ক আর জলের রেশিও কত? 2:1। ইনিশিয়াল রেশিও ছিল আমার 2:1। 2:1 মানে টোটাল রেশিও কত? 3। আর এই টোটাল 3 রেশিওর ভ্যালু কত আমার? 60 লিটার। তাহলে 1 রেশিওর ভ্যালু কত হয়? 60কে 3 দিয়ে ভাগ করলে কত? 3 20 60, তাহলে 20 লিটার হচ্ছে 1 রেশিও। তাহলে মিল্ক কত আছে? যদি 1 রেশিও 20 হয়, তাহলে 2 রেশিও মিল্ক আছে, অর্থাৎ 40 লিটারের মিল্ক। এবং ওয়াটার কত আছে? 1 রেশিও 20 হলে 1 রেশিওর ভ্যালু কত? 20। তাহলে মিশ্রণটাতে অ্যাকচুয়ালি মিল্ক আছে কত? 40 লিটার, এবং ওয়াটার আছে কত? 20 লিটার। এইবার বলেছে যে যদি আমরা এখানটাতে জল মিশাই, তাহলে অ্যাড করব জল, ওয়াটারে অ্যাড করছি, আমরা মিল্ক অ্যাড করিনি। তাহলে মিল্ক 40 ছিল এবং 40ই থেকে যাবে। মিল্ক 40 লিটার ছিল এবং ফাইনাল মিক্সচারটাতে মিল্ক 40 লিটারই থাকবে, কিন্তু ওয়াটার আমরা অ্যাড করেছি। কতটা ওয়াটার অ্যাড করেছি সেটাই আমাদেরকে চেয়েছে। ওকে, দেখো ফাইনাল রেশিও কত বলেছে আমাদের? 1:2। 1:2। দেখো ফাইনালে 1 রেশিও কি আছে? মিল্ক। আসলে 1 রেশিও মানে কত? 40 লিটার। তাহলে 1 রেশিও মিল্ক মানে কি? 40 লিটার। তো 1 রেশিওর ভ্যালু কত? 40। তাহলে 2 রেশিওর ভ্যালু কত হবে বলো? যদি 1 রেশিও 40 হয়, তাহলে 2 রেশিও 40 × 2, 40 × 2 কত? 80 লিটার, তাই তো? প্রথমে ছিল 20 লিটার, এখন আছে 80 লিটার। তাহলে আমরা মিশিয়েছি কত লিটার? 80 - 20, তো কত? 80 থেকে 20 গেলে 60 লিটার। তো অ্যান্সার হলো কত? 60 লিটার। ওকে, নেক্সট কোশ্চেন 17, কিছু পরিমাণ টাকা এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ এর ভাগের 5 গুণ, বি এর ভাগের 3 গুণ, সি এর ভাগের 2 গুণ সমান হয়। তাহলে এ এর ভাগের 5 গুণ সমান হচ্ছে বি এর ভাগের 3 গুণ, এবং এটা সমান হয়ে যায় সি এর ভাগের 2 গুণের সাথে।
এখানে কিচ্ছু করার দরকার নেই, 5, 3, 2 এর এলসিএম নিয়ে নাও। কত হয় এলসিএম? সবগুলো কোপ্রাইম নাম্বার, তাহলে 5, 3, 15, 2, 30 এদের এলসিএম। এই 30কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 6। 30কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 10। 30কে সি এর সাথে কি আছে? 2 দিয়ে ভাগ করলে কত হয়? 15। তাহলে এ আর বি আর সি এর যে অনুপাত বেরিয়ে যাবে সেটা হচ্ছে 6:10:15, অপশান এ। এটা এতটাই সহজ অঙ্ক ছিল। দেখো এর সাথে 5 আছে, 5 গুণ, টোটাল যদি 30 হয় তাহলে 5 থেকে 30 ভাগ করলে 6 রেশিও। বি, এটা আমরা কে কনস্ট্যান্ট ধরে করতে পারি, করব না, কারণ পরীক্ষাতে ওইভাবে কনস্ট্যান্ট ধরে করতে গেলে সব অঙ্ক করা সম্ভব হবে না সময়ের মধ্যে। তো বি এর সাথে 3 গুণ করলে, বি এর সাথে 3 গুণ আছে, অর্থাৎ আমরা এলসিএম থেকে 3 দিয়ে ভাগ করলাম 10, আর সি এর সাথে দ্বিগুণ আছে, তাহলে এলসিএম থেকে 2 দিয়ে ভাগ করলাম 15। এইভাবে অ্যান্সার আসে 6:10:15, 17। 18 নম্বর কোশ্চেন। টোটাল টাকা বলেছে 355, 355। দেখো এই 355 টাকাকে এ বি সি এমনভাবে ভাগ করে দেওয়া হলো তাদের মধ্যে, যাতে করে এ বি এর থেকে 20 টাকা বেশি পায়। দেখো এ পেয়েছে, বি পেয়েছে, আর সি পেয়েছে। এ বি এর থেকে 20 টাকা বেশি পেল, ধরে নাও বি পেয়েছে এক্স টাকা, তাহলে এ কত পাবে বলো? এক্স এর থেকে 20 টাকা বেশি। তাহলে সি কত পাবে? সি বলেছে যে এ এর থেকে 15 টাকা বেশি পায়। দেখো এ আগে থেকে কত পেয়েছিল? এক্স প্লাস 20, তো এটা তো এ এর টাকা, এটার থেকেও 15 টাকা বেশি পাচ্ছে সি, তাই তো? তাহলে যেটা পেলাম আমরা সেটা হচ্ছে এ পেলো এক্স প্লাস 20, বি পেলো এক্স টাকা, আর সি পেলো কত? এক্স প্লাস 20 আর 15 যোগ করলে কত হচ্ছে? 35। তাহলে এইভাবে তাদের মধ্যে টাকাটা ভাগ করে দেওয়া হলো। তাহলে টোটাল টাকা কত হচ্ছে? এক্স এক্স এক্স, দেখো টোটালটা যদি আমরা যোগ করে দেই, এক্স 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 কত হচ্ছে? 3টে এক্স, আর 20, 35 যোগ করলে কত হচ্ছে? 55। এটার ভ্যালুই আমাদেরকে বলে দিয়েছে কত? 355। টোটাল কত? 355। তাহলে 3x সমান কত হচ্ছে? 355 এদিকে ছিল আগে থেকে, এখান থেকে 55 বিয়োগ করে দিলাম, তাহলে x পাবো কত? 355 থেকে 55 চলে গেলে 300, আর এই 3টা ওদিকে গেলে ভাগ হয়ে যাবে 3, তাহলে x এর ভ্যালু হয়ে যাবে কত? 100। x এর ভ্যালু যদি 100 হয়, তাহলে আমাদের চেয়েছে c এর ভাগ। c পেয়েছিল কত? x প্লাস 35, তো x এর জায়গায় 100 আর 35 টাকা, তাহলে c পেয়েছে কত? 100 আর 35 মানে 135 টাকা। এটা c এর ভাগ। যদি আমাদেরকে সবগুলো বের করতে বলতো কি বের করতাম? এক্স বি অর্থাৎ 100 টাকা, এ কত? 20 টাকা বেশি, তাহলে 120 টাকা, আর সি কত? 35 টাকা বেশি, তাহলে 135 টাকা, যেটা আমরা বের করলাম। ওকে, নেক্সট কোশ্চেন 19। দেখো এগুলো খুব ইম্পর্টেন্ট অঙ্ক। ইনকাম, এক্সপেন্ডিচার এবং সেভিং, আয়, খরচ এবং তাদের সঞ্চয়। দেখো দুজন আছে, কে আছে আমাদের কাছে? আছে একজন এ আর একজন বি। আচ্ছা আমরা এদিক থেকে লিখে দেখি। একজন আছে এ আর একজন আছে বি। এদের ইনকাম রয়েছে, ইনকাম মানে আয়, এদের এক্সপেন্ডিচার রয়েছে মানে ব্যয়, আর এদের সেভিংস রয়েছে। দেখো ইনকাম থেকে যদি আমরা এক্সপেন্ডিচার বিয়োগ করি তাহলে আমরা পাই কি? সেভিং। অর্থাৎ আমরা আয় থেকে যদি খরচ বিয়োগ করে দিই তাহলে আমরা পাই কি? সেভিং মানে সঞ্চয়, তাই তো? দেখো এ আর বি এর মাসিক আয়ের অনুপাত কত ছিল? 2:3, তাহলে আয়ের অনুপাত হচ্ছে 2:3। এবার তাদের খরচ, মাসিক খরচ অর্থাৎ কি? এক্সপেন্ডিচার কত হচ্ছে? 5:9, 5:9। চেয়েছে কি? যে যদি তাদের প্রত্যেকে প্রতি মাসে 600 টাকা করে সঞ্চয় করে, তাহলে সেভিং তারা কত করেছে? এও 600 টাকা করেছে এবং এও করেছে কত? 600 টাকা। দেখো যদি সেভিং একই থাকে তাহলে খুব সহজেই অঙ্ক করা যায়। সেভিং একই থাকলে খুব সহজেই অঙ্ক হয়। কিভাবে হয়? শুধু রেশিওটা আমাদের ঠিক করতে হয়। রেশিও কিভাবে ঠিক করব আমরা আগেই শিখেছি। গ্যাপ দেখলাম 1, এখানে গ্যাপ দেখবো কত? 5 থেকে 9 মানে 4, তাহলে উপরের রেশিওটাকে আমাদেরকে 4 দিয়ে গুণ করতে হবে এবং নিচের রেশিওটাকে আমরা গুণ করব কত দিয়ে? 1 দিয়ে। 1 আর 4। ওকে, চলো তাহলে আমরা পাবো যেটা ফাইনাল রেশিও, সেটা ইনকামের রেশিও কত হবে? 4 দিয়ে 2 গুণ করলে 8,
আর 4 দিয়ে 3 গুণ করলে 12, এটা এ আর এটা বি। আর নিচে 1 দিয়ে 5 গুণ করলে 5, আর 1 দিয়ে 9 গুণ করলে 9। দেখো 8 থেকে 5, তাহলে এই ইনকাম করতো 8 অনুপাত, খরচ করেছে 5 অনুপাত, সেভ করেছে 3 অনুপাত। এর ক্ষেত্রে ইনকাম 12 অনুপাত, 9 খরচ, তাহলে সেভ কত হবে? 3 অনুপাত। সেভ আমরা কি করে করছি? যদি আমরা ইনকাম থেকে এক্সপেন্ডিচার বাদ দিই, যদি আমরা আয় থেকে খরচ বাদ দিই, বিয়োগ করে দিই, তাহলে কি পাবো? সেভিং। তাহলে সেভিং দুজনেরই কি? 3 অনুপাত। আর এই 3 অনুপাতের ভ্যালু আমাদের বলেছে কত? 600 টাকা। তাহলে 3 অনুপাত যদি 600 টাকা হয়, 1 অনুপাত কত? 3 দিয়ে ভাগ করলে 200 টাকা। চেয়েছে কি? তাদের মাসিক আয়। দেখো মাসিক আয় কত হচ্ছে? একজনের 8 আর একজনের 12। তো যদি 1 অনুপাত 200 হয়, তাহলে 8 200 কত হচ্ছে? 8কে 200 দিয়ে গুণ করলে 1600। আর 8কে কত দিয়ে গুণ করছি আমরা? 2 দিয়ে। তো 12কে কত দিয়ে গুণ করবো? 2 দিয়ে। 1200, 12 গুণ 200 কত হচ্ছে? 2400। তাহলে একজনের আয় হচ্ছে 1600 এবং একজনের আয় হচ্ছে 2400 টাকা। আমি আবার বলছি কি করলাম আমি। দেখো প্রথমেই আমাদের জানতে হয় যে আয় থেকে আমরা যদি খরচ বিয়োগ করে দিই, তাহলে আমরা যেটা পাই সেটা হলো সঞ্চয়। এবার এ আর বি দুজন রয়েছে, যাদের ইনকাম বলেছে 2:3 রেশিওতে আছে এবং এক্সপেন্ডিচার 5:9 রেশিওতে আছে। যদি দুজনেই প্রত্যেকেই যদি মাসে 600 টাকা করে সঞ্চয় করে, তাহলে প্রত্যেকের সঞ্চয় একই হচ্ছে, মানে কত? সঞ্চয় একই হওয়ার অর্থ কি? যে ইনকাম আর এক্সপেন্ডিচারের যে পার্থক্যটা সেটা সবই সমান হয়। এরও ইনকাম এক্সপেন্ডিচারের পার্থক্য যা হবে, বি এরও ইনকাম এবং এক্সপেন্ডিচারের পার্থক্য তাই হবে। তাই আমরা কি করলাম? ডিরেক্ট রেশিওটাকে স্যাটিসফাই করলাম এবং তারপর রেশিও থেকেই আমরা অ্যান্সারটা বের করলাম। কিন্তু যদি প্রত্যেকের মাসিক সঞ্চয় আলাদা থাকতো, তখন আমরা এরকম করতে পারতাম না, তখন আমাদেরকে সেই এক্স ওয়াই ধরে করতে হতো। তো এটাও এক্স ধরে করা যায়, আমরা পরবর্তী অঙ্কে সেটা দেখাবো। দেখো পরবর্তী যখন আমাদের এখানটায় সঞ্চয় আলাদা থাকবে, তখন আমি এক্স ধরে অঙ্কটা করিয়ে দেবো। তারপর যাচ্ছি আমরা 20। এ বি এর আয়ের অনুপাত কত? 3:2 এবং তাদের খরচের অনুপাত 5:3। যদি তারা প্রত্যেকে 1000 টাকা সঞ্চয় করে, তাহলে এর আয় হলো, তাহলে এর আয় চেয়েছে। একই অঙ্ক, আগের অঙ্কটা যেভাবে করলাম এটাও একই অঙ্ক। তোমরা কাজ করতে পারো, তোমরা ভিডিওটা পজ করে একবার নিজেরা চেষ্টা করে দেখো, বাকি আমি করিয়ে দিচ্ছি, মিলিয়ে নেবে। দেখো এ আছে এবং বি আছে, তাদের আয়ের অনুপাত অর্থাৎ ইনকামের অনুপাত বলেছে 3:2 আর এক্সপেন্ডিচারের অনুপাত বলেছে কত? 5:3। যদি তারা এইভাবে ইনকাম এবং এক্সপেন্ডিচার করে, তাহলে তাদের প্রত্যেকের যে সেভিং হয় সেটা কত হয়? 1000 টাকা। প্রত্যেকেই যখন একই সেভিং করে, তখন আমরা কি করি? অনুপাত স্যাটিসফাই করে অনুপাত থেকেই অ্যান্সার বের করার চেষ্টা করি। দেখো 3 থেকে 2 1, 5 থেকে 3 2 এর গ্যাপ, তাহলে এটাকে গুণ করব কত দিয়ে? 2 দিয়ে। এবং নিচের অনুপাতকে গুণ করব কত দিয়ে? 1 দিয়ে। যদি গুণ করে দেই, আমরা যে রেশিওটা পাবো সেটা কত? 2 দিয়ে গুণ করলে 2 3 6 আর 2 2 4। আর এদিক থেকে কত পাচ্ছি? 1 দিয়ে গুণ করলে 1 5 5 আর 1 3 3, তাই তো? তাহলে এ আর বি এর ইনকাম, এ ইনকাম করছে 6 অনুপাত, খরচ করছে 5 অনুপাত, তাহলে সেভ করছে কত? 1 অনুপাত। বি ইনকাম করছে 4 অনুপাত, খরচ করছে 3 অনুপাত, তাহলে সেভ করছে কত? 1 অনুপাত। এই 1 অনুপাতের ভ্যালুই কত? 1000 টাকা। বলেছে এ এর আয়, দেখো এ কত টাকা সেভ করছে, এ কত টাকা ইনকাম করছে? 6 অনুপাত, তাহলে এ এর আয় কত? 1 যদি 1000 হয়, তাহলে 6 কত হচ্ছে? 6000। তো এখান থেকে আমরা অ্যান্সার পেলাম কি? অপশন বি, 6000 টাকা। নেক্সট এই অঙ্কটা দেখো, তোমরা লক্ষ্য করলে দেখবে যে এখানে তাদের দুজনেরই সঞ্চয় দুজনের আলাদা আছে, ডিফারেন্ট আছে। তো এই অঙ্কটা ভালো করে লক্ষ্য করবে। দেখো তো বলেছে এ আর বি দুজন, ওকে, তাদের ইনকামের রেশিও বলেছে আমাকে 5:3
এবং তাদের যে এক্সপেন্ডিচার বলেছে কত 9:5। ওকে, তাহলে আর তারা সেভ কত করছে, তারা একজন করছে 2600 আর একজন করছে 1800। দেখো ধরে নিলাম যে এ 5x টাকা আয় করছে এবং 9y টাকা খরচ করছে, আর বি 3x টাকা আয় করছে এবং 5y টাকা খরচ করছে। তো এ এর আয় এবং বি এর আয় কত? এ 5x টাকা আয় করছে, বি 3x টাকা আয় করছে। এ খরচ করছে 9y টাকা এবং বি খরচ করছে 5y টাকা। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? আয় এর ক্ষেত্রে আয় বিয়োগ ব্যয় সমান কি? সঞ্চয়। আর বি এর ক্ষেত্রে আয় কত? 3x, সেখান থেকে বি খরচ করছে কত? 5y। তার ফলে বি এর যেটা সঞ্চয় হচ্ছে সেটা কত? 1800। ওকে, চলো তোমরা ছোটবেলায় অপনয়ন পদ্ধতি তো শিখেছো, সেখান থেকেই আমরা এই অ্যান্সার বের করব। দেখো এখানে 5 রয়েছে, এখানে 3 রয়েছে, তো বোথ সাইড এখানে যদি আমরা উপরে 3 দিয়ে গুণ করি আর এখানে যদি আমরা 5 দিয়ে গুণ করি, তাহলে আমরা কি পাবো? 3 5 15 হয়ে যাবে, 5 3 15 হয়ে যাবে। অপনয়ন পদ্ধতিতে অ্যান্সার বের করতে পারবো। দেখো 3 5 কত হতো? এটা 15x মাইনাস 3 9 27y, আর 26 3 78 আর দুটো জিরো। নিচ থেকে কত পাচ্ছি? 5 3 15x মাইনাস 5 5 25y সমান 18 ইন্টু 5 90 আর দুটো শূন্য। তো এখান থেকে যদি আমরা অপনয়ন পদ্ধতিতে এটা মাইনাস করে দেই, মাইনাস আছে তো এটা প্লাস হয়ে গেল, আর এটা প্লাস আছে তো এটা মাইনাস হয়ে গেল। দেখো প্লাসে মাইনাসে কেটে গেল এটা, তাহলে পড়ে থাকবে কত? -27 প্লাস 25 মানে -2y সমান -90 আর প্লাস 78 মানে কত? -1200, তাই তো? তাহলে y সমান কত হচ্ছে? মাইনাস থেকে মাইনাস কেটে দাও, 1200 থেকে যদি আমরা 2 ভাগ করে দিই তাহলে আমরা পাবো কত? 600। তাহলে y এর ভ্যালু আমরা পেলাম কত? 600। দেখো y এর ভ্যালু যদি 600 হয় তো আমরা যে কোনো জায়গায় ভ্যালু পুট করতে পারি। আচ্ছা এটা y ছিল না, x ছিল, সরি। দেখো y এর ভ্যালু কত? 600। দেখো আমি এখানটাতে পুট করতে পারি, এখানটাতে পুট করতে পারি, যে কোনো জায়গাতেই পুট করলে আমার অ্যান্সার আসবে। দেখো আমি এখানটাতে পুট করে দেখাচ্ছি। তো বি এর ক্ষেত্রে বি এর যে এক্সপেন্ডিচার ছিল কত আমার? 5y। y এর জায়গায় যদি 600 বসাই তাহলে বি এর এক্সপেন্ডিচার কত হচ্ছে? 5 ইন্টু 600 কত হচ্ছে তাহলে? 3000। তো বি খরচ করছে কত? 3000, আর বি সঞ্চয় করছে কত? 1800। তাহলে বি এর ইনকাম কত হতো? 4800 যোগ করলে। এক্সপেন্ডিচার আর সেভিং, এটা এক্সপেন্ডিচার আর এটা সেভিং, দুটো যোগ করে দিলে আমরা কি পাবো? টোটাল ইনকামটা। তাহলে 4800 কার ইনকাম? বি এর। তো একইভাবে আমরা এ এর ইনকাম বের করতে পারি, কত হবে বলো? এর এক্সপেন্ডিচার হচ্ছে 9y, 9y মানে কত? 9 ইন্টু 600 5400, এটা এক্সপেন্ডিচার। আর এর সেভিং কত? 2600, যোগ করলে আমরা কি পাবো? 8000, 26 আর 54 8000। তাহলে এটা কি কার ইনকাম? এটা এ এর ইনকাম। তাহলে এ এর ইনকাম হচ্ছে 8000 এবং বি এর ইনকাম 4800, অপশান ডি। বাকি আমরা দুটো আলাদা আলাদা করে না বের করে আমরা যখন বের করলাম যে এটা 4800 4800, তাহলে এটা রেশিও কত? 3 অনুপাত। তো 3 অনুপাত যদি 4800 হয় তাহলে 5 অনুপাত কত হবে? দেখো 3 অনুপাত 4800 মানে 1 অনুপাত কত? 1600, আর 5 অনুপাত কত? 16 5 80 আর দুটা জিরো। এখান থেকেও আমরা বের করতে পারতাম অ্যান্সার। ওকে, তো এখানেই আমাদের আজ ম্যাথের সেকেন্ড ক্লাস শেষ হলো। এই সিরিজটাতে আর একটা রেশিওর ক্লাস আসবে, যেটাতে তোমরা কয়েন রিলেটেড কোশ্চেনগুলো দেখতে পাবে এবং প্রপোর্শনের কিছু কোশ্চেন দেখতে পাবে। তারপর আমরা রেশিওর চ্যাপ্টার শেষ করব এবং পরবর্তী চ্যাপ্টার যেটা আলোচনা হবে সেটা হলো পার্সেন্টেজ। তো এখানেই চলো আমি ক্লাস শেষ করছি। তোমরা যারা যারা বুঝতে পারোনি কোনো অঙ্ক তোমরা কমেন্টে জানিও, বা টেলিগ্রাম চ্যানেলে তোমাদের ডাউট জিজ্ঞাসা করতে পারো, ওখানে তোমাদের অ্যান্সার করা হবে। চলো এখানেই শেষ করছি। প্রত্যেককে গুড বাই।